আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রত্যর্পণ ইস্যুতে ভারত আদালতের দ্বারস্থ হলে শেখ হাসিনার জন্য সুখকর হবে না সচিবালয়ের তথ্যমন্ত্রী। সারের সংকট নেই, বিতরণে অনিয়ম পেলে ব্যবস্থা। বিদ্যুৎ সংকট সমাধানে কুইক রেন্টালের দিকে যাচ্ছে সরকার। গ্যাস বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জে কারখানার উৎপাদন। রোহিঙ্গা সংকটের ৯ বছর আজ, ফেরানো যায়নি একজনকেও। প্রত্যাবর্তন শুরু না হয় উদ্বেগ ইইউর। এবং ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এই অবস্থায় জ্বালানি কিনতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকে সঠিক মনে করছে সরকার। প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, প্রত্যর্পণ ইস্যুতে ভারত আদালতের দ্বারস্থ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখকর হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বলছে সার আছে, ডিলাররা বলছেন সার নাই। এতে ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভোরঙ্গামারিতে ডিলারের দোকান থেকে ২২৫ বস্তা সার লুট করে নিয়ে যায় একদল মানুষ। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সারা দেশেই কৃষকরা অভিযোগ করছেন, চাহিদা মতো সার পাচ্ছেন না। কিনতে গিয়ে বস্তা প্রতি ২ থেকে ৫০০ টাকা বেশি গুনতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, সারের ঘাটতি নেই, মজুদ আছে ১৩ লাখ টন। কেন সংকট হচ্ছে তা খতিয়ে দেখছে সরকার। সারের সংকট নেই, কোন জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, আমরা খেয়াল করেছি এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। তিনি বলেন, গ্যাস সরবরাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সংকট দীর্ঘ হতে পারে। এ অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকেই গুরুত্ব দিচ্ছে সরকার। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সরকার কি করছে আমরা একটু বলতে চাই। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ব্যবসায়ীদের সংখ্যা গুজব দূর করতে নিয়মিত অফিসিয়াল ব্রিফিং দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সেই উদ্যোগ অব্যাহত আছে, তবে তার বিষয়টি ভারতের আদালতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বৈত নাগরিক কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানে কুইক রেন্টালের দিকে যাচ্ছে বিএনপি সরকার। ভোলাই করা হচ্ছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তবে এগুলো আওয়ামী লীগ সরকারের মতো হবে না বলে দাবি করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, গ্রামের মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজধানী সহ শহরে লোডশেডিং বাড়ানো হচ্ছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। এখন ঢাকা শহরও ঢেকে যাচ্ছে লোডশেডিংয়ের অন্ধকারে। মধ্যরাতেও থাকছে না বিদ্যুৎ, বাড়ছে অস্বস্তি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান,
পরিকল্পিতভাবে শহরে লোডশেডিং বাড়ানো হয়েছে গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে। আমাদের স্বজনেরা যারা মফস্বল শহরে আছে, আপনার আমার আপনজন, তারা বয়োজ্যেষ্ঠ নাগরিক আমাদের পরিবারের, তাদের কষ্টটাকে আমাদেরকে বিবেচনা নিতে হবে। সে কারণে আমরা শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য কমাতে চাই। সে কারণে কিন্তু আমরা রাজধানী ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি যে কিছুটা হলো লোডশেডিং আমরা বিগত দিনগুলোতে আমরা দেখছি। সে কারণে আমি আনুষ্ঠানিকভাবে ঢাকাবাসীর কাছেও আমি দুঃখ প্রকাশ করছি, হয়তো বা এটা নতুন তাদের লাগছে। দেশে 137টি বিদ্যুৎ কেন্দ্রের 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে তা করা যাচ্ছে না। বেশি দাম দিয়েও পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছেন না 5 কোটি গ্রাহক। এ অবস্থায় ভোলায় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানকার গ্যাস দিয়ে উৎপাদন করা হবে 100 মেগাওয়াট বিদ্যুৎ। এই মুহূর্তে আপনি লোডশেডিং থেকে মুক্তি চাচ্ছেন, তো লোডশেডিং থেকে মুক্তি চাইতে গেলে আমি তো তাৎক্ষণিক একটি সমাধান সূত্র আমাকে খুঁজতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে একটা স্কিপ মাউন্টেন একটা অপশন আমার কাছে আছে, সেই অপশনটা আমি অ্যাভেল করবার চেষ্টা করছি। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এইসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ইনডেমনিটি আইন তৈরি করে নজিরবিহীন দুর্নীতি লুটপাট হয়েছে। এই অল্প সময়ের মধ্যে 4,300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছিলাম। আওয়ামী লীগের কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ব্যাপক সমালোচনা করেছিল বিএনপি। 3-4 বছরের কথা বলে 17 বছর সেগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ভাড়া দেওয়া হয়। এই সরকার আবার সে ধরনের কেন্দ্র কেন করতে যাচ্ছে এর ব্যাখ্যা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। No, for the time being, it's very simply for the time being. আওয়ামী লীগ খুব ক্ষণিকের জন্য কথাটি বলে এটা দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা দিয়েছিল। আপনি নিশ্চিত থাকতে পারেন এ সরকার সেটি করবে না ইনশাল্লাহ। আপনি দেখবেন এভরিথিং উড বি ওপেন, এভরিথিং উড বি ট্রান্সপারেন্ট। বাস্তবতাটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন আপনি লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছেন, আপনি তাৎক্ষণিক একটি সমাধান চাচ্ছেন, আবার আপনি সমালোচনাও করছেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকটের সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিচ্ছে সরকার। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সংকটে থমকে যেতে বসেছে বন্দর নগরী নারায়ণগঞ্জের শিল্পের চাকা। গ্যাসের চাপ না থাকায় কারখানা উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দিশেহারা ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জ দেশের পোশাক শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। গার্মেন্টস, সিমেন্ট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ 1,000-এর বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এ জেলায়। কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস ও বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ডাইং ও ওয়াশিং শিল্পে। ডাইং কারখানায় উৎপাদন ব্যাহত হয়, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক শিল্প। 2-3 ঘন্টা কারেন্ট নাই, আমরা বসে আছি, ফ্যাক্টরি বন্ধ, মেশিন চালাতে পারতেছি না। গ্যাসের কারণে অনেক সমস্যা, যেমন মাল শুকান যায় না, কাজ কাম করতে পারি না, আমরা মালিকের সমস্যা, বেতন দিতে দেরি হয়। কারখানা সচল রাখতে অনেকে বিকল্প জ্বালানি ব্যবহারে বাধ্য হচ্ছে। এতে খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে বড় শিল্প কারখানায় বিকল্প ব্যবহারের সুযোগও নেই। বাইরে থেকে যে অর্ডারগুলো নেই, এই অর্ডারগুলো আমরা সময় মতো প্লেস করতে পারবো না। এতে সামগ্রিকভাবে দেশের রপ্তানি আয় কমবে। গ্যাস বন্ধ হওয়া মানে আমরা মহা বিপদে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে বলে জানান বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারওয়ার। ভাইয়ারা তো অবশ্যই তাদের কাজ তোলার জন্য, তারা যখন বাংলাদেশ থেকে কাজ তুলতে না পারবে এই সংকটের কারণে, তখন তারা তো বাইরের দেশে অবশ্যই যাবে। ভিয়েতনাম, কম্বোডিয়া বা ভারতে, এইসব জায়গায় তারা চলে যাচ্ছে। গ্যাস সংকটে এরই মধ্যে দেশের 300-টিরও বেশি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিকেএমইএ। আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফর্চুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরো একেবারে নাই হয়ে গিয়েছে। এদিকে বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। লোডশেডিং এর কারণে মানুষের ভোগান্তি এখন চরমে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছে নিহতের পরিবার। নিম্ন আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলেও নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স ও আসামির আপিলের উপর
শুনানি শেষ হওয়ায় ভুক্তভোগী পরিবার সহ পুরো জেলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎকণ্ঠা। আছিয়ার পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা ও হাইকোর্টেও আসামির ফাঁসি রায় বহাল থাকবে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানির পর উচ্চ আদালতের রায়ে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করছেন নিহতের স্বজনরা। আমি আগেও যেটা বলতেছি আমি সেটাই বলতেছি, কারণ মৃত্যুর বদলে মৃত্যু দিবে, ফাঁসি দিবে যাতে জনগণও ভয় পায়, যাতে আসিয়ার আত্মাটাও শান্তি পায়। কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 7 আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে 2018 সালে মাদক বিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং গ্রেফতার থাকা 3 জনকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ 6টি দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন করা হবে। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পূর্ব ঘোষণা ছাড়াই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার বেলা 12টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। চলে 2 ঘণ্টা ব্যাপী। জানা গেছে 2 দেশের পারস্পরিক সম্পর্ক, ভূ রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা 9 বছর পূর্ণ হলো আজ। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। কক্সবাজার, উখিয়া, টেকনাফের 33টি ক্যাম্পে কয়েক দফায় আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে ফেরাতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি একটিও। এমনকি খোদ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেও হয়নি কোনো সমাধান। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। 2017 সালে মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশের উখিয়া ও টেকনাফে। একই পরিস্থিতি চলতে থাকে পরের বছরও। 2025 সালে আবারও প্রায় 1.5 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। তবে নাগরিকত্ব, নিরাপত্তা, নিজস্ব ভূমি ও অধিকার নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান তারা। বাংলাদেশের মিয়ানমার আর সাত নটায় আর দেশের মাঝে আরা যাইবল্লা স্যার আরে দেশ দইলে আর সেফটি সিকিউরিটি ডিগনিটি ইন্ডো যদি দেশ দইলে আর দেশের মাঝে আরা যাই। রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় ক্যাম্পে দিন দিন বেড়ে চলেছে মাদক, অপহরণ, চাঁদাবাজি ও খুনের ঘটনা। দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের জীবন জীবিকা, পরিবেশ ও নিরাপত্তাতেও প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এখানে আইনশৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ, শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে। দ্রুত প্রত্যাবাসন না হলে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আজকে বাংলাদেশে এখন 12 লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রত্যেকেই তাদের দেশে ফেরত যেতে চায়। মিয়ানমার যত তাড়াতাড়ি ফেরত নেয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে
পরিস্থিতি তৈরি করতে পারি, ততই সবার জন্য মঙ্গলজনক। দীর্ঘ 9 বছরেও প্রত্যাবাসনের সুনির্দিষ্ট পথ খোলা না থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 9 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন না হয় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এই উদ্বেগ জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইইউ অর্থ সহায়তা দিচ্ছে বলেও জানান মাইকেল মিলার। রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। এই সময় মিলার বলেন, বাংলাদেশের জন্য শুধু জিএসপি প্লাস নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও উচ্চবিলাসী বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে হবে। তার মতে ভবিষ্যতে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানির সুবিধা নিশ্চিত করতে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে এখনই ভাবতে হবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়ন ও মামলা জট কমাতে গুরুত্ব দিয়েছে ইইউ। তিনি জানান, বাংলাদেশের সাথে সমমর্যাদার অংশীদারিত্বের মাধ্যমে অর্থনীতি, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণ আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। Still on the issue of the Rohingya crisis, what we support is a voluntary, safe, dignified and sustainable return of the refugees to Myanmar. But we recognise the burden that Bangladesh bears, and we recognise the need for sustained international attention and responsibility. সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, রাজনৈতিক ট্যাগবাজি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ উঠেছে চট্টগ্রামের প্রতিদিনের উপদেষ্টা আয়ান শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। এ নিয়ে বন্দর নগরীর সনাতনী সমাজসহ বিভিন্ন মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সম্প্রতি সনাতনী সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন আয়ান শর্মা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ থাকলেও অদৃশ্য ক্ষমতার দাপটে ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে এই সিন্ডিকেট। এমন সব তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির শহর চট্টগ্রাম, কিন্তু এই সম্প্রীতিতেই বিভাজনের বীজ বপনের অভিযোগ উঠেছে আয়ান শর্মার বিরুদ্ধে। 2024 সালে 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দিন বিস্ফোরক এবং দাঙ্গা মামলা হয় আয়ান শর্মার বিরুদ্ধে। জুলাই হত্যা মামলা সহ রয়েছে চাঁদাবাজির অভিযোগ। সাংবাদিকতার আড়ালে সনাতনী সংগঠনগুলোর নেতাদের চরিত্র হনন ও সাম্প্রদায়িক বিভেদ তৈরির অভিযোগ উঠেছে আয়ান শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। সংগঠন বিরোধী কার্যকলাপ ও অপপ্রচারের দায়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যে চট্টগ্রামে এত সাংবাদিক আছে, আমরা কখনো তো এই ধরনের সাংবাদিক দেখিনি। একটা বুয়া নিউজ করছিল, তো নিউজটা করার পরের দিনেই আমার কাছে ওই একটা লোক পাঠাইছিল। লোক পাঠাই বলে যে ওনার কি নাকি কি বুস্ট পোস্ট করছে, ওই নিউজটার জন্য $150 খরচ হয়েছে, ওই $150 দিয়ে দিলে উনি ওই ইয়াটা ডিলিট করে দিবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং রাষ্ট্রীয় বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমরা সনাতনী সমাজ আজ ঐক্যবদ্ধ। একজন চিহ্নিত চাঁদাবাজ, স্বীকৃত চাঁদাবাজ এবং ভুয়া সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও কেন তাকে এখনও আইনের আওতায় আনা গেল না, তা ক্ষমতার উৎস কোথায়? আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমার প্রশ্ন। অনুসন্ধানে আরও বেরিয়ে আসে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের আড়ালে আয়ান শর্মার প্রতারণার দীর্ঘ ইতিহাস। নিজেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাবি করলেও সময়ের পরিক্রমায় খোলস পাল্টাতে তার জুড়ি নেই। স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপি, জামায়াত ও সাধারণ সনাতনী সমাজকে আওয়ামী ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটা তার নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। উনি সনাতনীদের সংগঠনের নেতা নেত্রীদের সাথে কর্মীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রটিয়ে যাচ্ছেন। ভাইরাল নিউজ নামক একটা তথাকথিত নামে ফেসবুক পেজ থেকে উনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, যেমন ইচ্ছা তেমনভাবে চরিত্র হনন করছেন। আমরা এটার প্রতিকার চেয়েছি। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে, এই অভিযোগের কোনো ঠিকমতো তদন্ত হয়নি। 2004 সালের অভিযোগ, আলিফ হত্যা মামলার অভিযোগ, সব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো আবার কীভাবে সোচ্চার থাকেন, কার ইন্ধনে ওনার এই সেটা কিন্তু আজকে সবাই কিন্তু প্রশ্নবিদ্ধ সবার কাছে। সাংবাদিক পরিচয়ে অপকর্ম চালানোই আইনের মূল হাতিয়ার।
2004 সালে এক পুলিশ কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে ধরা পড়লে আর কখনো সাংবাদিক পরিচয় দিবেন না বলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে লিখিত মুচলেকা দিয়েছিল সে। চট্টগ্রাম প্রতিদিন নামে অনলাইন পোর্টাল খুলে গড়ে তুলেছেন অনলাইন সিন্ডিকেট। বুস্টিং ও ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অর্থ আদায় এবং অপপ্রচার চালানোই ছিল তার মূল লক্ষ্য। তবে এসব অভিযোগের বিষয়ে আয়ন শর্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। চট্টগ্রামের কোন গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে বড় বড় ব্যক্তিবর্গ থেকে শুরু করে যে কারোর বিরুদ্ধে সে বলা যাচ্ছে, শোনা যাচ্ছে, অভিযোগ আসছে, এই ধরনের বলা শোনা অভিযোগের কথার ভিত্তি করে সে তার পোর্টালে নিউজ করত, মানুষগুলোকে ব্ল্যাকমেইলিং করত এবং আরও সবচেয়ে এর বিষয় এগুলোকে সে ফেসবুকে বুস্টিং করত। কোর্টে মামলা করলে কোর্ট মামলা নিচ্ছে, নিয়ে সেটা তদন্তে পাঠাচ্ছে, তদন্তের রিপোর্ট আর আসে না, তদন্তের রিপোর্ট দিবে আইন শর্মাকে খালাস করে। এরকম না হলে তার 20 থেকে 30-40টা মামলা পাবেন আইন শর্মার বিরুদ্ধে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন আদালতে দাখিল করা হয়েছে, যেগুলো তদন্ত গেছে পুলিশের কাছে, পুলিশ তদন্তের রিপোর্ট তার পক্ষে বায়াস্ট হয়ে দিয়েছে। ভুক্তভোগীরা মনে করেন আইনের সঠিক প্রয়োগ ও কঠোর পদক্ষেপই পারে চট্টগ্রামের এই অনলাইন সিন্ডিকেটকে রুখতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 1 সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা টাকা তুলতে পারবেন মেয়াদি ও চলতি হিসাব থেকেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বড় আকারে খেলাপি ঋণের কারণে সংকটে রয়েছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক। দিনের পর দিন নানা কর্মসূচি পালন করেও জমা টাকা তুলতে না পারার অভিযোগ রয়েছে এসব ব্যাংকের গ্রাহকদের। মালয়েশিয়ার শ্রমবাজার 25টি কোম্পানির হাতে না দিয়ে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো সিন্ডিকেটের মাধ্যমে নয়, সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ব্যবস্থা করতে হবে। এতে সাধারণ শ্রমিকরা কম খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন। তিনি বলেন, সরকার 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল, কিন্তু এরই মধ্যে 6 মাসে 95টি কলকারখানা বন্ধ হয়েছে এবং 62,000 শ্রমিক বেকার হয়েছেন। গ্যাসের সংকটের কারণে, বিদ্যুতের সংকটের কারণে প্রায় 3 শতাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। হাজার হাজার শ্রমিককে চাকরি হারিয়ে তাদেরকে আজকে বেকারত্ব বহন করতে হয়েছে। হয়তো সময়ের ব্যবধানে আমাদেরকে সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হতে পারে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্লেমনের পরিবেশ বান্ধব প্ল্যাটফর্ম গ্রিন ওয়েব আয়োজন করেছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি 1 লক্ষে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে রোপণ করা হবে জিআই ফল ও দেশীয় গাছ। এই উদ্যোগে দেশের 8টি বিভাগের নিজস্ব পরিচয় ও জিআই ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে নির্বাচন করা হবে জিআই ফলের গাছ ও দেশীয় গাছের পরিণত চারা। সময়ের সাথে বেড়ে ওঠা এই 1 লাখ গাছ একদিকে সংরক্ষণ করবে দেশের আঞ্চলিক ঐতিহ্য, অন্যদিকে বছরে শোষণ করবে প্রায় 2,500 টন কার্বন ডাইঅক্সাইড। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, ক্লেমন 1 লক্ষে 1 লাখের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা হবে যেখানে বাংলাদেশের প্রতিটি বিভাগের জিআই ফলের গাছ ও দেশীয় গাছ শুধু প্রকৃতিকে সমৃদ্ধ করবে না, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বহন করবে সেই অঞ্চলের পরিচয় ও ঐতিহ্য। শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলোর পরিচর্যায় দেশের 500টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্ত করা হবে নির্বাচিত ট্রি অ্যাম্বাসেডর। প্রত্যেক ট্রি অ্যাম্বাসেডরকে ক্লেমনের পক্ষ থেকে দেয়া হবে ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে নতুন করে বিশ্বব্যাপী সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের অর্থায়নের সব পথ পুরোপুরি বন্ধ করে দিতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামের এই অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে ওয়াশিংটন, এমন খবর দিয়েছে আল জাজিরা। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মোটেও চিন্তিত নয় ইরান, এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে বাঘাই মনে করেন ওয়াশিংটনের ব্যর্থ পদ্ধতি আঁকড়ে থাকার ফল ইরানের জনগণের প্রতি আমেরিকার ঘৃণার প্রমাণ ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফেনী জেলা সমিতি ইউএসএর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। লং আইল্যান্ডের সানক্যান মেডো স্টেট পার্কে দিনব্যাপী আয়োজনে পরিবার পরিজন নিয়ে প্রবাসী ফেনীবাসীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন মেহেদি সাইমন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মালিক চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সমাজ সেবক বেলাল মাহমুদ, প্রফেসর মোহাম্মদ আজাদ, নিজামউদ্দিন, জসিম ভুইয়া সহ অন্যরা। এবারে খেলার খবর। মিটার দৌড়ে উসাইন বোল্টের 9.58 সেকেন্ডের রেকর্ড ভেঙে গেছে। চীনের বেইজিংয়ে রোবট গেমসে এই রেকর্ড ভাঙে স্বাগতিক চীনের তিয়াঙ্গং এবং লাইটনিং। এবার রোবট গেমসে অংশ নিয়েছে বিশ্বের 16টি দেশের 666 দলের 2056টি মানবাকৃতির রোবট। আরও জানাচ্ছেন পরাগ আরমান। চীনের হিউম্যানয়েড রোবটগুলো একের পর এক মানুষের গড়া বিভিন্ন রেকর্ড ভেঙে দিচ্ছে। এইসব রেকর্ডের মধ্যে উসাইন বোল্টের 100 মিটার দৌড়ের বিশ্ব রেকর্ড রয়েছে। বেইজিং অলিম্পিকের আদলে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের 100 মিটার দৌড়ে একটি হিউম্যানয়েড রোবট 9.39 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে। এটি 2009 সালে জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্টের গড়া 9.58 সেকেন্ডের মানব রেকর্ডকে পেছনে ফেলে দেয়। স্ট্যান্ডিং হাই জাম্প বা দাঁড়িয়ে উচ্চ লাফ ইভেন্টে একটি হিউম্যানয়েড রোবট 2.88 মিটার উচ্চতা অতিক্রম করে যায়। গত বছর অনুষ্ঠিত গেমসের প্রথম আসরে হিউম্যানয়েড রোবট 0.95 মিটার উচ্চতা অতিক্রম করেছিল। উভয় রোবটই বেইজিং এর এক্স হিউম্যানয়েডের তৈরি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা তীব্র হওয়ায় উন্নত রোবোটিক্সে চীনের দ্রুত অগ্রগতির এক অনন্য প্রদর্শনী হল বেইজিংয়ে। গেমসের দৌড়, টেবিল টেনিস ও ফুটবল সহ 51টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবাকৃতির রোবটেরা। রোবট গেমস দেখতে আসা দর্শকরা হিউম্যানয়েড রোবটগুলোর দ্রুত উন্নত হতে থাকার সক্ষমতা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। মানবাকৃতির রোবটগুলো দ্রুত বিবর্তিত হচ্ছে। শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমি খুব একটা ভালোভাবে গ্রহণ করিনি, কারণ মানুষের জায়গা দখলের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এখন যখন দেখছি এই অগ্রগতি অপ্রতিরোধ্য। গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর সেলিব্রেশন অনুকরণ করাও দেখায় রোবট অলিম্পিকের রোবটেরা। তবে বিশেষজ্ঞরা বলছেন হিউম্যানয়েড রোবটগুলো আপাতত প্রদর্শনী, পরিবেশনা এবং গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। বাস্তব জীবনে এগুলোর ব্যাপক ব্যবহারের পর্যায়ে পৌঁছাতে আরও সময় লাগবে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রত্যর্পণ ইস্যুতে ভারত আদালতে দ্বারস্থ হলে শেখ হাসিনার জন্য সুখকর হবে না সচিবালয় তথ্যমন্ত্রী। সারের সংকট নেই, বিতরণে অনিয়ম পেলে ব্যবস্থা। বিদ্যুৎ সংকট সমাধানে কুইক রেন্টালের দিকে যাচ্ছে সরকার। গ্যাস বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জে কারখানার উৎপাদন। রোহিঙ্গা সংকটের 9 বছর আজ, ফেরানো যায়নি একজনকেও। প্রত্যাবাসন শুরু না হয় উদ্বেগ ইইউর। এবং 1 সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।